আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কি টপিক নিয়ে করব আমরা এটা হয়তো আপনি থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কথা বলব SEO from top to bottom। যেসব ইম্পোর্টেন্ট কনসেপ্ট আছে, যেসব ইম্পোর্টেন্ট এলিমেন্টস আছে এভরিথিং নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এবং এই ৫০ মিনিটে আপনি যদি নিউ হন, আপনি যদি SEO সম্পর্কে কিছু নাও জেনে থাকেন আগে, আপনি এই ৫০ মিনিট পুরো যদি কনসেন্ট্রেট রাখতে পারেন, যা আমি বলব সবকিছু যদি আপনি মনে রাখতে পারেন, আপনার এসইও বেসিক যে ফাউন্ডেশনটা সেটা হয়ে যাবে আশা করি। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর শুরুতে একটা কথা আমি জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এই পুরো ভিডিওটা হচ্ছে বিগিনারদের জন্য, অর্থাৎ যারা এসইও শিখতে চায় 2025 এ এসে, অথবা যারা এসইও শিখতেছে। সো তাদের যে কনসেপ্ট গুলো আছে, কনসেপচুয়াল যে ধারণাগুলো আছে সেটাকে স্ট্রং করার জন্যই আমি এই ভিডিওটা মেক করা। সো যারা অলরেডি এক্সপার্ট, অর্থাৎ যারা কাজ করতেছেন বা অলরেডি এক্সপার্ট, তাদের জন্য এই ভিডিওটা না। সো তাদের এই ভিডিওটা না দেখলেও হবে। আর যারা বিগিনার, অবশ্যই আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আশা করি আপনারা ভিডিওটা দেখে যেসব বেসিক যে ফান্ডামেন্টাল গুলো আছে এসইওর, যেসব প্রিন্সিপাল গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে হোয়াট ইজ এসইও। সো এইখানে আমরা যা টপিক নিয়ে কথা বলবো, সবকটা টপিকের যে এক্সাম্পল গুলো দেবো সম্পূর্ণ আমি আমার নিজের ভাষায় এক্সাম্পল গুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আমি চাই না এখানে কোনো বুকিশ কোনো নলেজ দিয়ে আপনাদেরকে একটা ঝামেলা ফেলাইতে বা কনফিউশনে ফেলাইতে। যা এক্সাম্পল দেবো সব প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যাতে আপনাদের বোঝার জন্য এটা আরো বেশি সহজ হয়ে যায়। তো হোয়াট ইজ এসইও? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন বলতে আমরা কাদেরকে বুঝে থাকি? যেমন গুগল, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যেখানে যে মানুষ অথবা আপনি কিছু লিখে সার্চ করেন সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন। এখন এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা কনটেন্ট থাকবে, ওই কনটেন্টটাকে এমনভাবে অপটিমাইজ করবেন যাতে আপনার কনটেন্টটা সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এই কনটেন্টটা কি নিয়ে, এই কনটেন্টটা কাদের জন্য তৈরি করা হয়েছে এবং এই কনটেন্টটা কি টাইপের প্রবলেম সলভ করে। দেন সার্চ ইঞ্জিন ওই কনটেন্টটাকে যখনই সার্চ ইঞ্জিনে যে কেউ আপনার কনটেন্ট রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করবে, সার্চ ইঞ্জিন আপনার কনটেন্টটা সেখানে র্যাঙ্ক করবে এবং তাদেরকে রেকমেন্ড করবে। অর্থাৎ এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনি আপনার ওয়েবসাইটে কনটেন্টটাকে অপটিমাইজ করবেন অ্যাকর্ডিং টু সার্চ ইঞ্জিন গাইডলাইন এবং আপনার ইউজারকে ফোকাস করে, যাতে যখনই আপনার ইউজার যে কোনো সার্চ ইঞ্জিনে যে আপনার কনটেন্টটা লিখে সার্চ করে, আপনার কনটেন্টের টপিকটা লিখে সার্চ করে, তখন সেই সার্চ ইঞ্জিনটা আপনার কনটেন্টটাকে তাদের সামনে রেকমেন্ড করতে পারে, তাদের সামনে র্যাঙ্ক করতে পারে। এটা করলে কি হবে? এটা করলে আপনার কনটেন্টের ভিজিবিলিটি ইনক্রিজ করবে। তো আশা করি এসইও, হোয়াট ইজ এসইও, এটা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার কেন এসইও করা প্রয়োজন? হোয়াই এসইও ইজ ইম্পর্টেন্ট? ওকে, সো এসইও কেন ইম্পর্টেন্ট? সর্বপ্রথম বিষয় হইতেছে যে ভিজিবিলিটিটা ইনক্রিজ করা। আচ্ছা, ভিজিবিলিটি কি জিনিস? ভিজিবিলিটি মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা যে আসলে আছে, আপনার বিজনেসটা যে আসলে এক্সিস্ট করতেছে, এটা মানুষদেরকে জানানো, অর্থাৎ আপনার বিজনেসটা নিয়ে মানুষদের সামনে হাজির হওয়া। এখন ধরুন যে আমি থাকি ঢাকায়, এখন একটা খুলনায় একটা ভালো রেস্টুরেন্ট আছে বা খুলনায় একটা ভালো কফি হাউস আছে, তাই না? এখন আমি ঢাকায় থেকে তো খুলনার কফি হাউস সম্পর্কে আমার জানা সম্ভব না, তাই না? এখন আমি খুলনায় কি করব? খুলনায় আমি ঘুরতে যাচ্ছি। এখন ঘুরতে যেয়ে আমি এখন এখানে যে কি করলাম, আমি সার্চ ইঞ্জিনে যেয়ে লিখে সার্চ করলাম যে কফি হাউস নিয়ার মি অথবা রেস্টুরেন্ট নিয়ার মি। তখন ওই পার্টিকুলার কফি হাউসটা যদি এখানে র্যাঙ্ক করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন যদি আমাকে ওই পার্টিকুলার কফি হাউস সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেয় যে এই একটা কফি হাউস আছে, যে কফি হাউসটা ভালো, এই কফি হাউসটা এই সময় খোলা থাকে এবং এই কফি হাউসটার রিভিউগুলো যদি তুমি চেক করো দেখবা যে এই কফি হাউসটা আসলে বেটার কফি সার্ভ করে, বেটার তাদের কাস্টমারদের সার্ভ করে। তাহলে আমি কি করবো? আমি ওই কফি হাউসে যাব। এখন আমার তো আর খুলনা শহরের সব কফি হাউসে মানে প্র্যাকটিক্যালি যে যাওয়া সম্ভব না যে আসলে এই কফি হাউসটা কোথায়, এই কফি হাউসটা কোথায়, তাই না? তো আমি এই প্রসেসটা সহজ করার জন্য কি করব? সার্চ ইঞ্জিনে যাব। সার্চ ইঞ্জিনে যেয়ে কিছু লিখে সার্চ করব। এখন ওই কফি হাউসের যে মালিক আছে সে, তার যদি একটা গুগল বিজনেস প্রোফাইল থাকে, তার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সে যদি তার ওয়েবসাইটে সুন্দরভাবে কনটেন্ট লিখে অপটিমাইজ করে, তাহলে কি হবে? ওই কনটেন্টটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে এবং আমি ওই কনটেন্টটা খুঁজে পাবো। তো এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে ওই পার্টিকুলার
কফি ওনারের বিজনেসটা কী হবে, আরও এক্সপ্যান্ড হবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে। আলটিমেটলি তার কফি হাউসে বেশি বেশি মানুষ কফি খেতে যাবে এবং তার রেভিনিউ ইনক্রিজ হবে। দিস ইজ হোয়াই এসইও ইজ ইম্পর্ট্যান্ট। এসইও আপনাকে এই যে লিডগুলো আছে, পটেনশিয়াল লিড, এদেরকে রিচ আউট করতে সাহায্য করবে এবং আপনার বিজনেসটা একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের সামনে তুলে ধরতে সাহায্য করবে এবং আলটিমেটলি আপনার যে রেভিনিউ আছে সেটাও গ্রো করতে সাহায্য করবে। সো আপনি যদি 2025-এ এসে একটা বিজনেস ওনার হয়ে থাকেন, আপনার বিজনেসের অবশ্যই একটা ওয়েবসাইট থাকা উচিত, আপনার বিজনেসের অবশ্যই একটা গুগল বিজনেস প্রোফাইল থাকা উচিত, যাতে আপনি অনলাইনে আপনার বিজনেসটাকে খুব কম কস্টে, খুব কম ইফোর্টে মিলিয়ন্স মানুষের সামনে পৌঁছাইতে পারেন। সো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে ওয়াই এসইও ইজ ইম্পর্টেন্ট। তো এখন আমরা আমাদের নেক্সট অপশনে যাব যে অর্গানিক ভার্সেস পেইড। এখন এসইও নিয়ে কথা বলতেছি, কিন্তু আমরা অর্গানিক অথবা পেইড রেজাল্ট নিয়ে কথা বলবো না, এটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ এসইও বলতে আমরা অর্গানিক মার্কেটিংকে বুঝে থাকি, আমরা অর্গানিক রেজাল্টকে বুঝে থাকি। এখন আপনি যদি সার্চ ইঞ্জিনে যে কিছু লিখে সার্চ করেন, লেটস সে আমি লিখতে পারি যে কফি নিয়ার মি, ওকে, কফি নিয়ার মি, আমি সার্চ ইঞ্জিনে যে এটা লিখে সার্চ করলাম। যখনই আমি এটা লিখে সার্চ করব, সার্চ ইঞ্জিন আমাকে কিছু রেজাল্ট শো করবে। ওকে, সো দেখেন এখানে আমি কফি নিয়ার মি লিখে সার্চ করেছি এবং সার্চ ইঞ্জিন এই যে আমাকে কিছু লিখে সার্চ করতেছে। এই যে এই রেজাল্টগুলো দেখতেছেন, এই রেজাল্টগুলো হইতেছে, একে বলা হয় গুগল বিজনেস প্রোফাইল। অর্থাৎ আমার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোর বিজনেস প্রোফাইল হচ্ছে এটা। এখানে এটাকে বলা হয় ম্যাপ প্যাক, অর্থাৎ এখানে গুগল এই রেস্টুরেন্টগুলো আসলে কোথায় লোকেটেড সেই লোকেশনগুলোকে খুব সুন্দরভাবে এখানে ভালো সাইন দিয়ে আপনাকে বোঝাই দিচ্ছে যে এই বিজনেসটা এখানে লোকেটেড। ঠিক আছে, তারপরে আপনি যদি এখানে দেখেন পিপল অলসো আস্ক, এবং এই যে লিস্টিংগুলোকে বলা হয়, এটাকে বলা হয় অর্গানিক লিস্টিং। অর্থাৎ আপনার কাজ হচ্ছে এইখানে র্যাঙ্ক করা। ঠিক আছে, এখন এখানে র্যাঙ্ক করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা আমরা এই থ্রু আউট দিস ভিডিও আমরা আস্তে আস্তে দেখব। সো এটাকে বলা হয় এসইও, এটাকে অর্গানিক লিস্টিং। অর্থাৎ এখানে যদি আপনি লিস্ট করেন, আপনার বিজনেসটাকে লিস্ট করেন, আপনার গুগলকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু গুগলের কিন্তু আবার একটা পেইড সিস্টেমও আছে। ঠিক আছে, এখন পেইড যে সিস্টেমগুলো সেটা কিভাবে কাজ করে, সেই ক্ষেত্রে আপনি গুগলকে একটা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য টাকা দিবেন এবং ওই কিওয়ার্ডটা কি করবে, গুগল ওই কিওয়ার্ডটা যেই লিখে সার্চ করবে, আপনার ওই পার্টিকুলার কন্টেন্টটাকে গুগল ওই কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করাবে। কিন্তু যতদিন আপনি গুগলকে টাকা দিবেন, ঠিক ততদিনে গুগল আপনাকে ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করাবে। যখন আপনি টাকা দেওয়া বাদ দিয়ে দিবেন, তখন কিন্তু গুগল আর ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাবে না। সো আমি যদি একটা এক্সাম্পল দেখি, আমরা দেখি যে টি শার্ট, ম্যান টি শার্ট, টি শার্ট, ওকে, এখানে দিলাম ম্যান টি শার্ট ইউকে। সেল, আচ্ছা, এই সবই কিন্তু আপনার অর্গানিক রেজাল্ট। যখন আপনার গুগলে কোনো কিছু লিখে সার্চ করবেন এবং এইখানে ডিরেক্টলি এই রেজাল্টগুলো দেখবেন, এটা মানে অর্গানিক। যখন এটা পেড রেজাল্ট থাকবে তখন এইখানে একটা স্পন্সর লেখা থাকবে। তো আমি স্পন্সরের রেজাল্ট একটা খুঁজে বের করি। লেটস সি, দেখি যে ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক, দিস ইজ গ্রেট। সো এখন দেখেন আমি কি করলাম, ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক লিখে সার্চ করলাম, তখনই গুগল আমাকে একটা সুন্দর করে একটা রেজাল্ট শো করলো। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ আপনি যখন কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবেন এবং গুগল তার এগেনস্টে একটা রেজাল্ট শো করবে আপনাকে, এই যে পেজটা, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার গুগল অনেকগুলো পেজই শো করবে। আপনার উদ্দেশ্য থাকে সব ফার্স্ট পেজে র্যাঙ্ক করা। ঠিক আছে, সো আপনার এই যে স্পন্সর সেকশনটা দেখতেছেন, এই স্পন্সর সেকশন মানে এই যে কোম্পানিগুলো আছে, এই একটা, এই 4টা কোম্পানি গুগলকে টাকা দিছে এই কিওয়ার্ডটার এগেইনস্টে র্যাঙ্ক করার জন্য। অর্থাৎ তারা গুগলকে বলতেছে, যেই এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, তুমি আমাদের এই ওয়েবসাইটগুলো, এই পেজগুলো, ল্যান্ডিং পেজগুলো 1 নম্বরে নিবা। ঠিক আছে, এরপরে
এই যে নিউ ইয়র্কের যে লোকাল যে ক্লিনিকগুলো, ক্লিনিং সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে র্যাঙ্ক করাইছে গুগল। এই ক্ষেত্রে লোকাল যে বিজনেস প্রোফাইলটা আছে গুগল বিজনেস প্রোফাইল, সেটাও কি করতেছে এখানে, কিন্তু এগুলো অর্গানিক্যালি র্যাঙ্ক করছে, কিন্তু এগুলোর জন্য কিন্তু আপনি গুগলকে টাকা দিতে পারবেন, তাহলে গুগল এরকম টপে আপনাদেরকে দেখাবে এই যে ম্যাপ প্যাক। এরপরে এই যে যে লিস্টটা দেখতেছেন, এই লিস্টটাকে র্যাঙ্ক করানোর জন্য কখনো গুগলকে টাকা দিতে হবে না আপনার। এটাই হচ্ছে আপনি এসইওর মাধ্যমে র্যাঙ্ক করতে পারবেন। অর্থাৎ এই যে লিস্টগুলো যারা আছে এরা হচ্ছে সম্পূর্ণ এসইওর মাধ্যমেই এই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করেছে। এখন আপনার কি কি করা লাগবে, আপনার কিভাবে স্ট্র্যাটেজি সাজাইতে হবে, সম্পূর্ণ আমরা আস্তে আস্তে এই পুরো ভিডিওতে শিখবো। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অর্গানিক ভার্সেস পেইড লিস্টিং এর মেজর ডিফারেন্স কি। মেজর ডিফারেন্ট কিছুই না। অর্গানিক লিস্টিং এর জন্য আপনার গুগলকে টাকা দিতে হবে না, পেইড লিস্টিং এর জন্য আপনার গুগলকে টাকা দিতে হবে। সেমই আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, যদি আপনি ওই কিওয়ার্ডটার জন্য ভালো করে একটা কন্টেন্ট লিখেন, ভালো করে আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করেন, তাহলে আপনার অর্গানিক লিস্টিং এ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা ভালো। আর ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য যদি আপনি গুগলকে টাকা দেন, তাহলে আপনার পেইড লিস্টিং এ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা ভালো। এখন অর্গানিক লিস্টিং এ আপনার র্যাঙ্ক পেতে গেলে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যদি কিওয়ার্ডটা আরো বেশি কম্পিটিটিভ হয় তাহলে এটা আরো একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যখন আপনি র্যাঙ্ক পাবেন, আপনি যদি ভালো কন্টেন্ট লিখতে পারেন, আপনি যদি র্যাঙ্ক পেতে পারেন, তাহলে এটা সাস্টেইনেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর পেইড লিস্টিং যতদিন আপনি গুগলকে টাকা দিবেন ততদিনই হচ্ছে গুগল আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করাবে, আদারওয়াইজ তারা অন্য কোনো কম্পিটিটর কন্টেন্টকে র্যাঙ্ক করাবে। সো এইগুলোই ছিল মেজর ডিফারেন্স। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা শিখব যে এসইও ভার্সেস এসইএম এই দুটার মধ্যে পার্থক্য কি। দেখেন, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে গুগল, এটা একটা সার্চ ইঞ্জিন, মাইক্রোসফট এটা একটা সার্চ ইঞ্জিন, ইয়ানডেক্স এটা একটা সার্চ ইঞ্জিন, ডাকডাকগো এটা একটা সার্চ ইঞ্জিন, এছাড়াও বাংলাদেশের পিপিলিকা এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিন বলতে সেই সব জিনিসকেই বোঝায়, সেই সব ওয়েবসাইটকে বোঝায় যেখানে যে আপনি কিছু লিখে সার্চ করতে পারবেন এবং এগেইনস্টে তারা কিছু ওয়েবসাইট আপনাকে রেকমেন্ড করবে। এটাকে বলে এসইও, অর্থাৎ এই সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা, এটাকে বলা হয় এসইও। এখন এসইএম কি? এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি যে মার্কেটিংটা করে থাকেন সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতর এসইও আসে, গুগল অ্যাডসও আসে। দ্যাট মিনস এই যে অর্গানিক লিস্টিং এটাও আসবে, এই যে পেইড লিস্টিং এটাও আসবে। অর্থাৎ দুটাই কিন্তু সার্চ ইঞ্জিনের উপরই হচ্ছে। এই দেখেন, গুগল একটা সার্চ ইঞ্জিন, এখানে পেইড লিস্টিং, এই কিওয়ার্ডগুলো লিখে আমি সার্চ করলাম, এখানে পেইড লিস্টিং, অর্থাৎ এটাও গুগলের উপরই হচ্ছে। আবার এই অর্গানিক লিস্টিং এটাও কিন্তু গুগলের উপরই হচ্ছে। অর্থাৎ যখন আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং বলবেন তখন হচ্ছে সেই ক্ষেত্রে বুঝবেন যে এসইও এবং গুগল অ্যাডস, পিপিসি দুটাকেই বলা হচ্ছে। যখন শুধুমাত্র এসইও নিয়ে কথা বলা হবে তার মানে তো বুঝলেন এটা হচ্ছে অর্গানিক লিস্টিং। আশা করি এই উপরের 4টা সেগমেন্ট আপনাদের আর কোনো কনফিউশন নেই। ঠিক আছে? ওকে। সো এখন আমরা নেক্সট স্টেপে যাব, আর একটু অ্যাডভান্স লেভেলে যাব। অ্যাডভান্স লেভেলটা কি ভাইয়া? সেটা হচ্ছে যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। এখন আপনি এখানে র্যাঙ্ক করতে চান, অর্থাৎ আপনি চান যে আপনার বিজনেসের সাথে রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে যদি আপনার অডিয়েন্স গুগল, মাইক্রোসফট বিং, ইয়ানডেক্স, ইউটিউব যে কোনো সার্চ ইঞ্জিন হোক সেখানে লিখে সার্চ করে, যাতে আপনার বিজনেসের ওই পার্টিকুলার কন্টেন্টটা সেই পার্টিকুলার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে, তাই না? তো র্যাঙ্ক করাইতে গেলে আপনাকে তো আগে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনের ভিতরে যে অ্যালগোরিদম সেটা কিভাবে কাজ করে, আপনাকে কি কি করতে হবে, তাহলে সার্চ ইঞ্জিন আপনার এই কন্টেন্টটাকে ভালো করে বুঝতে পারবে এবং সেই কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্ক করাতে পারবে। এটা তো আপনাকে বুঝতে হবে। সো এই পার্টিকুলার কনসেপ্টের উপর বেসিস করে আমরা আমাদের নেক্সট ফেজে চলে যাব, অর্থাৎ লেভেল 2 তে। সেখানে আমরা শিখব হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। এখন যদি একদম সংক্ষেপে বলি, সার্চ ইঞ্জিন 3টা প্রসেসে কাজ করে। একটা হচ্ছে ক্রলিং, একটা হচ্ছে ইন্ডেক্সিং, একটা হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং মানে কি? ক্রলিং মানে হচ্ছে প্রতিদিন কিন্তু ওয়েবে মিলিয়ন পেজ নতুন করে কি হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে, তাই না? এখন ধরেন আমি যদি ক্রলিং এর এক্সাম্পলটা দিই, যে আমি যেখানে থাকি ঢাকায়, আমি এখন ঢাকায় থাকি, আমি এখন লেটস সে আমি এখন এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি। এখন আমার আশেপাশে সুন্দর একটা রেস্টুরেন্ট হইছে, ঠিক আছে? এটা আজকেই হইছে। বাট আমি কি এটা সম্পর্কে জানি? না, আমি কিন্তু এটা সম্পর্কে জানি না। তাই না? ঠিক তেমন গুগলও আপনার পেজ সম্পর্কে জানে না যদি না আপনি গুগলকে না জানান। ঠিক আছে? এখন লেটস সে আমার একটা ফ্রেন্ড আমাকে এসে বলল যে, "সারিয়া অমুক জায়গায় একটা রেস্টুরেন্ট হইছে। আমি ওই রেস্টুরেন্টে আজকে খেয়ে আসলাম এবং ভালো, রান্নার কোয়ালিটিও ভালো, প্লাস হচ্ছে যে খাবারটাও ভালো এবং কস্ট ইফেক্টিভ। আপনি ওইখানে রিজনেবল প্রাইসে খাবার পেতে পারবেন।"
তাহলে কি আমাকে ও এসে যখন কথাটা বলল, তার মানে আমি ওই রেস্টুরেন্টের সম্পর্কে এখন অ্যাওয়ার, মানে আমি জানি অমুক জায়গায় একটা রেস্টুরেন্ট হয়েছে। ঠিক তেমন ক্রলিং মানেও ঠিক সেম, অর্থাৎ নতুন যে একটা পেজ আপনি ক্রিয়েট করলেন সেটা তো গুগলকে জানাইতে হবে। আপনি যদি গুগলকে না জানান তাহলে কিন্তু গুগল আপনার ওই পেজ সম্পর্কে জানবে না। তাহলে কি হবে, আপনি হচ্ছে গুগলকে এখন জানালেন, এটাকে বলা হয় ডিসকভারি। অর্থাৎ কলিং এর ভিতরে একটা কাজ, সেটাকে ডিসকভারি। তার মানে ডিসকভার করা একটা পেজ, নতুন একটা পেজ সম্পর্কে আমার মাত্র জানলাম। এখন আমি কি করব, এখন আমি ওই রেস্টুরেন্টে যাব, ওই রেস্টুরেন্টে যে খাবার খাবো, খাবার খাওয়ার পর দেখবো যে আসলে এই খাবারগুলো ভালো কিনা। ঠিক আছে, মানে খাবারটা টেস্টি কেমন, খাবারটা রিজনেবল কিনা, তাদের কাস্টমার সার্ভিসটা কেমন, এগুলো আমি দেখবো। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় ক্রলিং। ক্রলিং মানে হচ্ছে গুগল আপনার ওয়েবসাইটের পেজ সম্পর্কে জানে, যে আপনার পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করেছেন, এটা সম্পর্কে গুগল জানে। নেক্সট স্টেপে কি করবে, গুগল এখানে ক্রলার পাঠাবে। ওই ক্রলারদের কাজ কি, ক্রলারদের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ওই পেজটাকে সুন্দরভাবে কোথায় কি আছে সেটা সম্পর্কে জানা। ঠিক আছে, তো এই ফেজটাকে বলা হয় ক্রলিং। অর্থাৎ আমার ওই রেস্টুরেন্টে কি কি খাবার আছে এটা সম্পর্কে আমি জানলাম। ঠিক আছে, জানার পর আমি খালাম, লেটস আমি অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর এখন আমি কি করলাম, আমি একটা আইটেম অর্ডার দিলাম এবং সেই আইটেমটা আমি খালাম। খাওয়ার পরে আমার ওই আইটেমটা ভালো লাগলো। এখন আমি ওই আইটেমটা কি করলাম, ওকে আমি ওই আইটেমটা আমার মাথার মধ্যে সুন্দরভাবে গেঁথে নিলাম যে আমার যদি এই পার্টিকুলার আইটেমটা খেতে হয় তাহলে অবশ্যই আমি ওই রেস্টুরেন্টেই এরপর থেকে যাব, কারণ ওদের এই পার্টিকুলার আইটেমটা অনেক ভালো। ঠিক সেইভাবে গুগল যখন আপনার ওয়েবসাইটটা ক্রল করবে, ক্রল করার পরে গুগল ওই ওয়েবসাইটটার কন্টেন্ট সম্পর্কে বোঝার চেষ্টা করবে, ওই কন্টেন্টটা কাদের জন্য লেখা হয়েছে, কোন পেইন পয়েন্টটা সলভ করার জন্য লেখা হয়েছে, ওই কন্টেন্টটার কি আসলেই তাদের ইউজারকে স্যাটিসফাই করতে পারবে কিনা, এই সম্পর্কে জানার পরে গুগল একটা ডিসিশন মেক করবে যে ওই পার্টিকুলার কন্টেন্টটা তাদের কোন ডেটাবেজে স্টোরেজ করবে। ঠিক যেভাবে আমি ওই পার্টিকুলার রেস্টুরেন্টের কোন খাবারটা আমার কাছে ভালো লেগেছে সেই খাবারটাকে আমি মাথায় রেখেছি, ঠিক সেইভাবে গুগলও কি করবে, গুগলের ডেটাবেজে ওই পার্টিকুলার কন্টেন্টটাকে ইন্ডেক্স করবে এবং তারপরে কি করবে, ওই পার্টিকুলার কন্টেন্টটা নিয়ে যখনই কেউ গুগলে লিখে সার্চ করবে গুগল সেটাকে র্যাঙ্কিং করবে। ঠিক যেভাবে লেটস সে ওই পার্টিকুলার রেস্টুরেন্টে ভালো পিৎজা পাওয়া যায়, আমার কাছে আমার কোনো ফ্রেন্ড এসে আমাকে বলল যে দোস্ত চল পিৎজা খেয়ে আসি, তখন আমি বলবো হ্যাঁ পিৎজা তো খাইতে চাচ্ছিস, ওই এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওই রেস্টুরেন্টে খুব ভালো পিৎজা পাওয়া যায়, চলো ওইখান থেকে খেয়ে আসি। সো দিস ইজ কল্ড র্যাঙ্কিং। ঠিক আছে, আশা করি আপনি ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং এই তিনটা জিনিস খুব ভালোভাবে বোঝাইতে পারছি, আপনি বুঝেছেন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ আপনাদেরকে এই তিনটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে যদি আপনি আপনার কন্টেন্টটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে চান। আদারওয়াইজ কিন্তু এটা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে গুগলে অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা। সো আমাদের লেভেল 2 ইজ কমপ্লিট। এখন আমরা যাব লেভেল 3 তে। লেভেল 3 তে আমরা শিখব হাউ ডাজ গুগল ডিটারমাইন দ্য বেস্ট রেজাল্ট। অর্থাৎ এই যে আমি র্যাঙ্কিং করব গুগলে, অর্থাৎ গুগলের টপ পেজে যে আমি র্যাঙ্কিং করব, এটা আমি কিভাবে বেস্ট রেজাল্টটা ডিটারমাইন করে গুগল, এই বিষয়গুলো আপনাকে মেনে করতে হবে। অর্থাৎ গুগল কোন রেজাল্টটা বেস্ট সেটা ডিটারমাইন করে তিনটা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে। নাম্বার 1 ক্রাইটেরিয়া রিলেভেন্সি, অর্থাৎ ইউজার যে কোয়েরিটা লিখে সার্চ করছে ওই কোয়েরিটার সাথে আপনার কন্টেন্টে আপনি যা যা লিখেছেন ওইটার মধ্যে রিলেভেন্ট কতটুকু। অর্থাৎ আপনার কন্টেন্টটা যদি ওই কোয়েরিটার এগেনস্টে র্যাঙ্ক করা হয় তাহলে কি আপনার আপনার ওই কন্টেন্টটা ওই ইউজারের ওই ইনটেন্ট, ওই উদ্দেশ্যটাকে সলভ করতে পারবে কিনা। ঠিক আছে, এটাকে বলা হয় রিলেভেন্সি। অথরিটি, অথরিটি মানে হচ্ছে যে আপনার যে কন্টেন্টটা আপনি লিখেছেন, আপনি কন্টেন্টের যে টপিকের উপর লিখেছেন ওই টপিকের উপর আপনার অথরিটি আছে কিভাবে, কতটুকু, আপনার ওয়েবসাইট কতটা অথরিটেটিভ, অর্থাৎ আপনার ওয়েবসাইট কি আসলে এই কন্টেন্টটা লেখার মতো যোগ্যতা আছে কিনা। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আপনাকে বুঝতে হবে। এরপরে আসে ইউজফুলনেস। ইউজফুলনেস মানে হচ্ছে আপনার ওই পার্টিকুলার কন্টেন্টটা আপনার ওই ইউজারের জন্য কতটুকু ইউজফুল হবে। অর্থাৎ ইউজফুল তখনই হবে যখন ওই কন্টেন্টটা ইউজারের ডিসিশন মেকিং এ কোনো ভূমিকা ফেলবে অথবা ইউজারের যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেই উদ্দেশ্যটাকে ফুললি স্যাটিসফাই করবে। ধরুন যে আমি কিভাবে ওই পার্টিকুলার রেস্টুরেন্টের ওই পার্টিকুলার আইটেমটাকে বেস্ট ডিটারমাইন করলাম, যেটা বেস্ট, ওটা যদি খুবই ভালো টেস্ট হয়, ওই রেস্টুরেন্টটা যদি খুব ভালো কাস্টমার সার্ভিস দেয় এবং ওই পার্টিকুলার আইটেমটা যদি লেটস সে রিজনেবল হয়। ঠিক আছে, তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া আমি মেনটেন করেছি যে এক নাম্বার 1 ওই রিলেভেন্সি থাকতে হবে, অর্থাৎ আমি পিৎজা খেতে চাই, ওই পার্টিকুলার ওই রেস্টুরেন্টের পিৎজাটাই সব থেকে ভালো হইতে হবে। নাম্বার 2 অথরিটি, ওই রেস্টুরেন্টটা পিৎজা ভালো বানায় এই সম্পর্কে ওই রেস্টুরেন্টের
একটা ভালো সুনাম থাকতে হবে এবং ইউজফুলনেস। অর্থাৎ আমি এক্ষেত্রে মেজার করব যে আমার এখানে ওই পিজ্জাটা যদি আমি খাই, ওই পিজ্জাটা যদি আমি পারচেজ করি, এটা কি আমার জন্য অ্যাফোর্ডেবল কিনা, আমি কি ওটাকে অ্যাফোর্ড করতে পারবো কিনা, এবং তাদের কাস্টমার বিহেভিয়ার কেমন, তাদের রেস্টুরেন্টের ভিতর এভরিথিং আমাকে সাহায্য করবে ওই পার্টিকুলার রেস্টুরেন্টটা আসলেই পিজ্জার জন্য বেস্ট কিনা। সো এইভাবেই আমি ডিটারমাইন করবো ওটা বেস্ট রেজাল্ট, আর গুগল ডিটারমাইন করে কিভাবে রিলেভেন্সি, অথরিটি এবং ইউজফুলনেস। আশা করি লেভেল 3টাও বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা হোয়াট ইজ এসইও অর্থাৎ এসইও কি এটা শিখে ফেললাম, কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক এটাও শিখে ফেললাম, হাউ ডাজ গুগল ডিটারমাইন দ্য বেস্ট রেজাল্ট, কিভাবে গুগল বেটার ওয়েতে ডিটারমাইন করে যে এই রেজাল্টটাই বেস্ট এবং এই রেজাল্টটাই র্যাঙ্কিংয়ের যোগ্য, এটা কিন্তু আমরা শিখে ফেললাম। এখন হচ্ছে আমরা এসইওর ভিতরে ঢুকি। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এসইও টাইপস আছে 3টা। নাম্বার 1 অন পেজ এসইও, নাম্বার 2 টেকনিক্যাল এসইও, নাম্বার 3 অফ পেজ এসইও। এখন এই টাইপসগুলোই আমি এলাবোরেট করব। সো অন পেজ এসইও কি জিনিস, টেকনিক্যাল এসইও কি জিনিস, আর অফ পেজ এসইও কি জিনিস, এটা যদি আমি একদম সংক্ষেপে আপনাদেরকে বলি, চলুন আমরা একটা পেজে আগে ঢুকি, ক্লিক করি। ওকে ফাইন। সো এই হচ্ছে একটা পেজ, ঠিক আছে। এই পেজটা কি করেছে, গুগলের টপ পেজে র্যাঙ্ক করছে। দেখেন এইখান থেকে অর্গানিক লিস্টিং শুরু হয়েছে, এই যে স্পন্সর্ড শেষ, তারপরে এই যে যে লোকাল প্যাকটা আছে, লোকাল প্যাকটাও শেষ, তারপরে এই যে এখান থেকে র্যাঙ্ক করা শুরু হয়েছে। এখন অন পেজ এসেও মানে হচ্ছে যে এই যে পেজটা দেখতেছেন, এই পুরো পেজটায় প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ওয়ার্ডের উপর আপনার কন্ট্রোল থাকবে, কারণ এই সম্পূর্ণ পেজে যা চাই আপনি লিখবেন সম্পূর্ণ বিষয়ের উপরই আপনার কন্ট্রোল থাকবে। অন পেজ এসইও মানে আপনি এই পেজের উপর যা যা করবেন সেটাকেই বলা হয় অন পেজ এসইও। অন পেজ এই পেজের উপর, ঠিক আছে। এক্ষেত্রে আপনি যদি চান আপনি এই ইমেজটা চেঞ্জ করতে পারেন, আপনি যদি চান আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারেন, আপনি যদি চান আপনি এইখানে যে ফেসবুক যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলোকে চেঞ্জ করতে পারেন, আপনি যদি চান আপনি নাম্বারটা চেঞ্জ করতে পারেন। এটা চাইলে আপনি এটা সুন্দরভাবে করতে পারবেন, যেটা অন্য কেউ কিন্তু পারবে না। ধরেন যে আমার কিন্তু এখন এই পেজের উপর কোনো কন্ট্রোল নেই, আমি চাইলে কি এই পেজটা অ্যাক্সেস পাবো? কখনোই পাবো না। আমি চাইলে কি এই পেজটা লগ ইন করতে পারবো, এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবো? না, আমি পারবো না, কারণ আমার এই ওয়েবসাইটের উপর কোনো কন্ট্রোল নাই। এই ওয়েবসাইটের উপর কন্ট্রোল আছে শুধুমাত্র এই ওয়েবসাইটের ওনার অথবা যে ওয়েবসাইটের এসইও করবে তার। সো এই ওয়েবসাইটের এই ওয়েব পেজের উপর যে চেঞ্জেসগুলো আপনি আনবেন, যা কিছু আপনি করবেন সেগুলোকে আপনার অন পেজ এসইও বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিটা অন পেজ এসইও কাকে বলে বা অন পেজ এসইও জিনিসটা কি। এখন আমরা কথা বলবো টেকনিক্যাল এসইও নিয়ে। আমি অন পেজ এসইওর ভিতরে যেসব ডেসক্রিপশনগুলো, আমি অন পেজ এসইওর ভিতরে যেসব এলিমেন্টসগুলো অ্যাড করেছে এখানে, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। আর তার আগে টেকনিক্যাল এসইও নিয়ে একটা ধারণা দিয়ে দিই। তো টেকনিক্যাল এসইও মানে হচ্ছে যে এই যে ওয়েব পেজটা আছে, ঠিক আছে, এই ওয়েব পেজটা টেকনিক্যাল যে এলিমেন্টগুলো আছে, টেকনিক্যাল যে এন্টিটিগুলো আছে, যেমন ধরেন গুগলের ক্রলার, বর্তমান যে এআই ইভলভ হইতেছে, সো এআই যে ক্রলারগুলো আছে এদের জন্য অ্যাক্সেসেবল কিনা, ঠিক আছে। অর্থাৎ তারা যদি এই কন্টেন্টটাকে অ্যাক্সেসই না করতে পারে, তারা তাদের প্ল্যাটফর্মে কিভাবে এটাকে রিকমেন্ড করবে আপনার কোশ্চেনের এগেনস্টে, কিভাবে তারা এটাকে র্যাঙ্ক করবে, তাই না? সো আপনাকে এটা ইনশিওর করতে হবে যাতে গুগলের ক্রলার, এআই বটের ক্রলার এছাড়া অন্যান্য যেসব ক্রলার আছে তারা আপনার এই পার্টিকুলার কন্টেন্টটাকে খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারে। সবার আগে কিন্তু আপনাকে এটাই এনশিওর করতে হবে। তারপরে আপনাকে আপনার ইউজারের পার্সপেক্টিভও চিন্তা করতে হবে। অর্থাৎ আমি ইউজার, আমি এই পার্টিকুলার কন্টেন্টের একটা ইউজার। এখন যদি এই কন্টেন্টটা ভালো করে লোড না হইতো, এই কন্টেন্টটা যদি আমি এসে ভালো করে এই এলিমেন্টগুলো দেখতে না পাইতাম, এটাও কিন্তু আমার জন্য একটা ভালো এক্সপেরিয়েন্স হইতো না। সেক্ষেত্রে আমি কি করতাম, আমি এই ওয়েবসাইট থেকে লিভ নিয়ে সাথে সাথে আমি অন্য একটা ওয়েবসাইটে কি করতাম, ক্লিক করতাম। এটাই আমরা কি করে থাকি, তাই না? কারণ আমাদের তো আসলে এত অপশন, গুগল আপনাকে এত অপশন দিছে, সো আমি কেন এটার জন্য অপেক্ষা করবো। লেটস সে আমি এই লিঙ্কটা একটা ক্লিক করলাম, এবার লিঙ্কটা ঘুরতেই থাকলো, ঠিক আছে, আসলো না আমার সাথে, আমার সামনে এখনো ভিজিবল হলো না। সো আমি তখন এটা কি করব, সিম্পলি এটা থেকে ব্যাক করে আমি অন্য একটা চলে যাব, কারণ আমার কাছে অনেক অপশন আছে। সো আমার তো এই পার্টিকুলার ওয়েবসাইটটার জন্য
অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। একে আমি চিনি না, তাই না? তাহলে আমি কেন এর জন্য অপেক্ষা করব? সো এটাই। স্পিডও এক্ষেত্রে ইম্পোর্টেন্ট। সো টেকনিক্যাল এসইওর মেইন উদ্দেশ্য হচ্ছে যে Google এর যে ক্রলার আছে, AI যে ক্রলার আছে এরা যাতে আপনার ওয়েবসাইটটাকে ভালোভাবে অ্যাক্সেস করতে পারে। আপনার ওয়েবসাইটের প্রতিটা এলিমেন্ট যেখানে আপনি ইমেজ দিয়েছেন, যেখানে ভিডিও এড করেছেন, যেখানে টেক্সট এড করেছেন, যেখানে সেকশন যা এড করেছেন সবকিছু যাতে ভালোভাবে অ্যাক্সেস করতে পারে, দেখতে পারে যে এখানে এই জিনিসগুলো এড করা হয়েছে। এছাড়া ইউজারের পার্সপেক্টিভে ইউজার যাতে খুব সুন্দরভাবে এই পেজটায় লগইন অথবা ল্যান্ড করতে পারে এবং ইউজার যাতে এই পেজের এলিমেন্টগুলো কোথায় কোন ইমেজ আছে সেই ইমেজগুলো ভালোভাবে দেখতে পারে, ইউজার যাতে কন্টেন্টটাকে ভালোভাবে স্কিম করতে পারে, এইগুলোকেই আপনাকে টেকনিক্যাল এসইওর মাধ্যমে এনশিওর করতে হবে। সো টেকনিক্যাল এসইওর উপরও আপনার সম্পূর্ণ কন্ট্রোল আছে। দ্যাট মিনস আমি বুঝতে পারলাম যে অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও এই দুইটা এলিমেন্টের উপর আপনার সম্পূর্ণ কন্ট্রোল আছে। কিন্তু এখন আসেন আমরা কথা বলি অফ পেজ এসইও নিয়ে। অফ পেজ এসইও এমন একটা জিনিস যেটার উপর আপনার কোনো কন্ট্রোল নাই। অফ পেজ এসইও মানে হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটটাকে, আপনার বিজনেসটাকে প্রমোট করবেন অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি সংক্ষেপে কোনো একটা এক্সাম্পল দিই বাংলাদেশের পার্সপেক্টিভে, যে বড় যে বাংলাদেশের যে বড় গ্রুপ আছে, ঠিক আছে? আপনি ফেসবুক খুললে আপনি যেসব বড় গ্রুপের সাথে এনগেজ, ঠিক আছে? তো ওই গ্রুপে কিন্তু আপনি চাইলেই পোস্ট পাবলিশ করতে পারবেন না। ওইসব গ্রুপে আপনাকে যখন পোস্ট পাবলিশ করতে হবে, আপনি একটা পোস্ট এখানে লিখে দিবেন। তারপরে ওরা যদি পোস্টটাকে অ্যাপ্রুভ করে, তাহলে কিন্তু আপনার ওই গ্রুপে কি হয়ে যাবে? পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এক্ষেত্রে ধরে নেন যে আপনি একটা ব্র্যান্ড আইডি, ঠিক আছে? আপনার যে ফেসবুক আইডিটা একটা ব্র্যান্ড আইডি। এখন আপনি যদি ওই গ্রুপে আপনি একটা পোস্ট পাবলিশ করেন এবং পোস্টটা যদি ভালো হয়, তাহলে ওই গ্রুপের যারা রেগুলার এনগেজ করে, ওই গ্রুপের যারা রেগুলার ভিজিটর আছে, তারা কি করবে? তারা আপনার ওই আইডিটা ক্লিক করে আপনার পেজে ল্যান্ড করতে পারবে, আপনার প্রোফাইলে ল্যান্ড করতে পারবে এবং আপনার প্রোফাইলে তারা ফলো দিতে পারবে যদি তার কি হয়? ওই আপনার পোস্টটা তার পছন্দ হয়। কিন্তু ঐরকম ওই গ্রুপের উপর কিন্তু আপনার কন্ট্রোল নাই। সো আপনি চাইলে ওই গ্রুপে কি করতে পারবেন না? কোনো পোস্ট পাবলিশ করতে পারবেন না যদি না তারা অ্যাপ্রুভ করে। ঠিক সেইভাবে এটাকে ধরেন আপনার প্রোফাইল, এই ডোমেইনটাকে ধরেন আপনার প্রোফাইল। এখন এই ডোমেইনের বাইরে যেমন ধরেন যে এখানে আমি দুটো ডোমেইন ক্লিক করেছি, এই একটা আর এই একটা। এখন এই ডোমেইনটা তো আর এই ডোমেইনটাকে চাইলে এই পোস্ট করে দিবে না, তাই না? যেমন ধরেন যে এই ডোমেইনটার একটা পোস্ট, ঠিক আছে? লেটস সে এই পোস্টটাই আমি কি করব? আমি এই ডোমেইনটায় পাবলিশ করতে চাচ্ছি। এখন আমি কি চাইলেই পারবো? কারণ এই ডোমেইনের ওনার তো এই ডোমেইনের উপর কোনো নাই, অ্যাক্সেস নেই, তাই না? এই ডোমেইনের ওনার যদি অ্যালাউ করে তাহলেই শুধুমাত্র এই ডোমেইনের ওনারটা একটা পোস্ট এই ডোমেইনে পাবলিশ করতে পারবে। যখন এই ডোমেইনে একটা পোস্ট পাবলিশ করবে তখন এই ডোমেইনে যেসব ভিজিটর আছে, যেমন ধরেন যে আমি ওই ডোমেইনকে চিনি না, আমি এই ডোমেইনকে চিনি না, আমি এই ডোমেইনে ডিরেক্ট ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে যখন আমি দেখব যে এইরকম এখানে একটা ভালো সুন্দর একটা কথা বলতেছে, যে কথাটার সাথে লিঙ্ক করে এই ডোমেইনে একটা লিঙ্ক দেওয়া আছে। এটাকেই বলা হয় ব্যাক লিঙ্ক। মানে ব্যাক লিঙ্ক মানে অন্য যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক আসা, যেটাকে আমরা আবার এক্সটার্নাল লিঙ্কও বলে থাকি। এখন এক্সটার্নাল লিঙ্কগুলো নরমালি আপনার ওয়েবসাইট থেকেই যায়। যেমন ধরেন এই ওয়েবসাইট থেকে যখন এই ওয়েবসাইটকে একটা লিঙ্ক দেওয়া হবে, সেটা এই ওয়েবসাইটের জন্য হবে একটা এক্সটার্নাল লিঙ্ক, কিন্তু এই ওয়েবসাইটের জন্য হবে একটা ব্যাক লিঙ্ক। এখন যদি এগুলো একটু কনফিউজিং লেগে থাকে আপনার কাছে, কোনো সমস্যা নেই, আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। আমাদের এখনো অনেক কিছু বাকি। সো আশা করি আপনি অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং অফ পেজ এসইও এই দুইটার মধ্যে যে কানেকশন এবং এই তিনটা এলিমেন্টের মধ্যে যে কানেকশন, মেজর এলিমেন্ট, এগুলো বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা স্টেপ বাই স্টেপ যাই। দ্যাট মিনস আমরা অন পেজ এসইওর ভিতর যেসব এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, অন পেজ এসইও হাইলি ডিপেন্ডেন্ট অন কন্টেন্ট, অর্থাৎ এই যে কন্টেন্টটা না, এই কন্টেন্টটার উপরে অন পেজ এসইও ডিপেন্ড করে। ঠিক আছে? এই যে দেখেন এখানে যে কন্টেন্টটা দেখতেছেন, এই কন্টেন্টটার মাধ্যমে আপনি অন পেজ এসইও করে থাকবেন। সো এই একটা কন্টেন্ট লেখার জন্য আপনাকে অবশ্যই ওই পার্টিকুলার কন্টেন্টটা কাদের উদ্দেশ্যে লিখতেছেন, আপনার কোন সার্ভিসটাকে প্রমোট করার জন্য লিখতেছেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় আনতে হবে সবার প্রথম। লেটস সে এরা কি করছে? রেগুলার ক্লিনিং সার্ভিস, অর্থাৎ তারা যে রেগুলার ক্লিনিংস প্রোভাইড করে থাকে, সার্ভিস প্রোভাইড করে থাকে, এটা তারা প্রমোট করতে চায়। তাদের যে বিজনেসটা ক্লিনিং বিজনেস এবং তাদের ক্লিনিং বিজনেসের একটা সার্ভিস হচ্ছে রেগুলার ক্লিনিং সার্ভিস। এটা তারা প্রমোট করতে চায়। এখন আপনি গুগলে যে যা লিখে সার্চ দেবেন সেটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এটা কিওয়ার্ড হইতে পারে লং টেল, একটা কিওয়ার্ড হইতে পারে শর্ট টেল, একটা হইতে পারে মিড টেল।
আপনি গুগলে লিখে যাই সার্চ দিবেন সেটাকে বলা হয় কিওয়ার্ড। এখন আমি যদি গুগলে লিখে সার্চ করি রেগুলার ক্লিনিং সার্ভিস, সেটা আপনার আমার জন্য একটা কিওয়ার্ড হবে। অর্থাৎ আপনি যদি গুগলে লিখে সার্চ করেন রেগুলার ক্লিনিং সার্ভিস, সেটা আপনার জন্য একটা কিওয়ার্ড হবে, কিন্তু এই পার্টিকুলার বিজনেস জন্য সেটা হবে একটা সার্ভিস। আপনি কেন রেগুলার ক্লিনিং সার্ভিস লিখে গুগলে সার্চ করবেন? যেহেতু আপনি রেগুলার ক্লিনিং সার্ভিসটা চাচ্ছেন আপনার বাসার জন্য, সেই কারণে গুগলে লিখে এটা সার্চ করবেন, তাই না? আপনি যদি রেগুলার ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে থাকেন, আপনি তো রেগুলার ক্লিনিং সার্ভিস লিখে গুগলে সার্চ করবেন না, তাই না? তো আপনি যেহেতু রেগুলার ক্লিনিং সার্ভিসটা চাচ্ছেন, আর এই পার্টিকুলার ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে রেগুলার ক্লিনিং সার্ভিসটা প্রোভাইড করা। সো এই যে এই পার্টিকুলার ওয়েবসাইট, এই যে আপনি দুটার মধ্যে যে কানেকশনের যে ওয়েটা, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন করে। অর্থাৎ সার্চ ইঞ্জিন এই ওয়েবসাইটের এই কন্টেন্টের সাথে আপনি যেটা লিখে গুগলে সার্চ করেছেন অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করেছেন, এই দুটোর মধ্যে একটা রিলেভেন্সি ক্রিয়েট করে। ওকে, দেখেন এটা কিন্তু রিলেভেন্স আছে। আপনি গুগলে যে সার্চ করতেছেন রেগুলার ক্লিনিং সার্ভিস, এবং এই পেজটাও রেগুলার ক্লিনিং সার্ভিস নিয়ে, সো দুটার মধ্যে একটা ইন্টেন্ট ফুলফিল হয়ে গেছে, গুগল র্যাঙ্ক করাবে। সো এই যে রেগুলার ক্লিনিং সার্ভিস, এটা আপনার জন্য কিওয়ার্ড। আপনি যদি এটা লিখে গুগলে সার্চ করেন, অর্থাৎ কিওয়ার্ড মানে হচ্ছে আপনি যা লেখে গুগলে সার্চ করবেন সেটাকে বলা হয় কিওয়ার্ড। অন পেজ এসইওর মেইন উদ্দেশ্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি কি করবেন? আপনি আপনার ওয়েবসাইটে যত টপিকগুলো আছে, যে সার্ভিসগুলো প্রোভাইড করেন, তার অ্যারাউন্ডে যেসব ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আছে, দ্যাট মিনস আপনার যারা অডিয়েন্স আছে, আপনার যারা কাস্টমার আছে, তারা যা লিখে সার্চ করতে পারে ওইগুলো খুঁজে বের করবেন এবং তারপরে ওর অ্যারাউন্ডে কন্টেন্ট লিখবেন। ঠিক আছে? এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। এখন কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট মানে কন্টেন্ট যে কোনো রকমের কন্টেন্ট হতে পারে। এটা হতে পারে ভিডিও কন্টেন্ট, এটা হতে পারে অডিও কন্টেন্ট, এটা হতে পারে টেক্সট বেসড কন্টেন্ট, এটা হতে পারে ইমেজ বেসড কন্টেন্ট। কন্টেন্ট ক্যান বি এনিথিং, এনি ফরম্যাট। ওকে, সো ওই যে রকমেরই কন্টেন্ট হয়ে থাকুক না কেন, ওই কন্টেন্টটাকে যখন আপনি অপটিমাইজ করবেন সেটাকে বলা হয় কন্টেন্ট অপটিমাইজেশন। আর আপনি কন্টেন্টটাকে কেন অপটিমাইজ করবেন? যাতে আপনি আপনার কন্টেন্টটাকে যে কোনো প্ল্যাটফর্মে ভিজিবল করতে পারেন। ঠিক আছে? ওকে, এখন আপনি কি ক্রাইটেরিয়া মেনটেন করে একটা কন্টেন্টকে অপটিমাইজ করতে পারেন? যেমন ধরেন একটা টাইটেল মানে কি? একটা টাইটেল হচ্ছে পুরো কন্টেন্টটাকে সামারি করে। ঠিক আছে? অর্থাৎ পুরো কন্টেন্টটা আপনি টাইটেল দেখে বুঝতে পারবেন। যেমন ধরেন যে আপনার একটা বই আছে, আপনার যেকোনো একটা বই, আপনি যদি একাডেমিক পড়ালেখা করেন, আপনার যেকোনো একটা বইয়ে যান, লেখা থাকে বাংলা বই, ইংরেজি বই। বাংলা বই মানে কি? আপনি বুঝতেছেন ওই টাইটেলটা দেখে যে আমি যদি এই বইটা কিনি অথবা আমি যদি এই বইটা পড়ি, আমি বাংলা শিখতে পারবো। ঠিক তেমনভাবে আপনার কন্টেন্টটা কি নিয়ে, এটা আপনি আপনার টাইটেলে লিখবেন, যাতে ইউজার ওই টাইটেলটা দেখে বুঝতে পারে যে আমি যদি এই কন্টেন্টে ক্লিক করি আমি আসলে কি পেতে যাচ্ছি। ঠিক আছে? এরপর আসে মেটা ডেসক্রিপশন। অর্থাৎ বইয়ের কিন্তু মলাটটা উল্টালে আপনি দেখবেন সুন্দর একটা ডেসক্রিপশন লেখা। ওই ডেসক্রিপশনে এই বইটা আসলে কি নিয়ে কথা বলা হয়েছে সেগুলোই ওইখানে আপনার বলা থাকে। ঠিক সেইভাবে এই মেটা ডেসক্রিপশনও আপনার কন্টেন্টে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোই আপনার মেটা ডেসক্রিপশনে আপনার ইনক্লুড করতে হবে। এরপর আসে ইন্টারনাল লিঙ্ক। দেখবেন যে একটা বইতে কিন্তু একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের একটা লিঙ্ক আছে। যেমন ধরেন আমরা অনেক চ্যাপ্টার পড়ি, যখন ওই চ্যাপ্টার পড়তে থাকে তখন কিন্তু বলা থাকে যে এই চ্যাপ্টারের এই টপিকটার অ্যান্সার আপনি ৮ নাম্বার চ্যাপ্টারে যেতে পাবেন, এই পার্টিকুলার টপিকটার অ্যান্সার আপনি ৬ নাম্বার চ্যাপ্টারে যেতে পারেন, তাই না? এটা মানে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করা। অর্থাৎ একটা কন্টেন্টের ভিতর একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের রিলেভেন্সি বজায় রেখে ইন্টারনাল লিঙ্ক আপনাকে করতে হবে। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভিতর একটা পেজের সাথে আরেকটা পেজের কানেকশন করা, ব্রিজ করা, এটাকে বলতে পারেন আপনি ইন্টারনাল লিঙ্ক। এরপরে আসে ইমেজ অল্টারনেটিভ টেক্সট। মানে হচ্ছে যে ধরেন এই একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের এই একটা ইমেজ। এখন এই ইমেজটা কি গুগল পড়তে পারে? আমি তো একটা ইউজার, আমার তো সে ব্রেনটা আছে, আমি ইমেজটা দেখে বুঝতে পারতেছি যে এখানে একটা মেয়ে ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে দাঁড়ায় আছে, আর একটা মেয়ে কি করতেছে? কোনো কিছু একটা পরিষ্কার করতেছে, তাই না? বাট এটা কিন্তু গুগলের যারা অ্যালগোরিদম আছে তারা কিন্তু এটা পড়তে পারে না। সো তাদেরকে আপনার বোঝাইতে হবে যে এই ইমেজটা আপনি কি, মানে ইমেজের ভিতর কি আছে, কি এলিমেন্ট আছে। সো এটাকে বলা হয় ইমেজ অল্টারনেটিভ টেক্সট। যেমন ধরেন এদের ইমেজটা যদি আপনি এখানে লিখে সার্চ করেন, সার্চ করার পর ইন্সপেক্টে যান, ইন্সপেক্টে যে আপনি এখানে এই যে ইমেজটা হচ্ছে এই যে, যদি একটু জুম করি, ওকে, দেখেন এই যে হচ্ছে ইমেজ সার্চ, এটা হচ্ছে ইমেজ, এবং এই ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা এখানে দেখেন, এটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট। এই যে অল্টারনেটিভ টেক্সট, Molly made employ providing a regular cleaning সার্ভিস ইচ উইক। দ্যাট মিনস তারা কিন্তু ইমেজ অল্টারনেটিভ টেক্সটে দেখেন রেগুলার ক্লিনিং সার্ভিস, তাদের যে মেইন কিওয়ার্ডটা, মেইন সার্ভিসটা, ওটা কিন্তু এখানে অ্যাড করেছে।
সুন্দরভাবে দেখেন মলি মেড এমপ্লয় মানে এই যে ব্র্যান্ড নেমটা, ব্র্যান্ড বিজনেসটা, এটা সবার আগে তারা কি করছে? মেনশন করছে মলিমেড। তারপরে এমপ্লয় মানে তাদের এমপ্লয় প্রোভাইডিং কি করতেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস দিচ্ছে, তাই না? রেগুলার ক্লিনিং সার্ভিস ইচ উইক। সো এইভাবে আপনার যে ওয়েবসাইটে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ইমেজটা থাকবে সেটাকেও কিন্তু সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। এরকম অল্টারনেটিভ টেক্সট দিতে হবে যাতে সার্চ ইঞ্জিন জানতে পারে আপনার ওয়েবসাইটের সম্পর্কে, আপনার ওই পার্টিকুলার ইমেজটা কি নিয়ে তৈরি এটা সম্পর্কে জানতে পারে। এখন এটার আরো কিছু বেনিফিট আছে। যেমন ধরেন যে আমি যখন এটা লিখে সার্চ করছি, দেখেন এখানে সার্চ ইঞ্জিনে বিভিন্ন ফিচার আছে, ঠিক আছে? এর মধ্যে একটা ফিচার কিন্তু ইমেজ। এখন আমি ইমেজে যখন ক্লিক করব, আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু অনেক ইমেজ আছে, দেখছেন? সো এই ইমেজে যাতে আপনি র‍্যাঙ্ক করতে পারেন, এই জন্য কিন্তু ওই ইমেজ অল্টারনেটিভ টেক্সটটা ইম্পর্টেন্ট। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন ইমেজ অল্টারনেটিভ টেক্সট ইম্পর্টেন্ট। এখন যদি আপনি দেখেন যে অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে যে এই যে ইন্টারনাল লিঙ্কটা আমরা করব, ওই ইন্টারনাল লিঙ্কটা আমরা যেকোনো একটা পেজে, যেকোনো একটা ওয়ার্ডের উপরে করতে পারি। যেমন ধরেন অ্যাঙ্কর মানে মোড়ায় দেওয়া, ঠিক আছে? একটা লিঙ্ক নরমালি এরকম ভাবে মানে এরকম দেখতে, কিন্তু যখন আপনি ওই লিঙ্কের উপর কিছু লিখে সার্চ করবেন, যেমন ধরেন এখানে দেখেন ক্লিনিং সার্ভিস। এখানে ক্লিনিং সার্ভিস যদি আপনি আমার যে আপনার যে ভিডিওর যে ইউটিউবটা ভিডিও দেখতেছেন, যেখানে তার লেফট সাইডে খেয়াল করেন আমার স্ক্রিনের, দেখেন এখানে যখন আমি মাউসটা এখানে নিয়ে গেছি ওই লিঙ্ক, ওই ক্লিনিং সার্ভিসের উপর নিয়ে গেছি, তখন দেখেন আমার এখানে লেখা এই ওয়েবসাইটের নাম প্লাস সার্ভিস। এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ ক্লিনিং সার্ভিস। এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটাকে অ্যাঙ্কর দিয়ে মোড়ায় ফেলা হয়েছে। আর অ্যাঙ্কর টেক্সটগুলো অনেক সময় দেখবেন যে নিচে এরকম আন্ডারলাইন থাকে, অথবা নর্মাল যে কালার থাকে, কালার থেকে চেঞ্জ থাকে, হয় বোল্ড থাকতে পারে অথবা অন্যান্য কালার থাকতে পারে। অ্যাঙ্কর টেক্সট কিন্তু একটা ইম্পর্টেন্ট। এটা কি করে? এটা আমি এখনো এখানে ক্লিক করি না, কিন্তু আমি জানি এখানে যদি আমি ক্লিক করি আমি ক্লিনিং সার্ভিস রিলেটেড কোনো কিছু একটা ওখানে খুঁজে পাবো। ঠিক তেমন গুগলের ক্রলার যারা আছে তারাও যখন এই ওয়েবসাইটে আসবে, তারা আসার পরে যখন এটা দেখবে, এই লিঙ্কটা দেখবে, তখন তারা বুঝে যাবে অ্যাঙ্কর টেক্সট দিয়ে যে আসলে আমি যে লিঙ্কে ক্লিক করে যেখানে যাচ্ছে, অর্থাৎ আমার ডেস্টিনেশনটা যেখানে হচ্ছে সেখানে গিয়ে আমি কি পাবো। এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। তো আশা করি অন পেজ এলিমেন্ট এইগুলোই সুন্দরভাবে আপনি যদি অপটিমাইজ করেন, আপনি আপনার কন্টেন্টটাকে ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। এরপরে যদি আপনি যান টেকনিক্যাল এসইও মানে অলরেডি আমি বলে ফেলছি যে গুগলের ক্রলার অথবা এআই যাতে খুব ভালোভাবে আপনার ওয়েব পেজটাকে অ্যাক্সেস করতে পারে, এটাকে আপনাকে এনশিওর করতে হবে। তো টেকনিক্যাল এর মধ্যে ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে থাকতে পারে, অর্থাৎ আপনার যে ইউজার আছে তারা যাতে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করার পর, আপনার পেজে ল্যান্ড করার পর স্যাটিসফাই হয়, এটা আপনাকে এনশিওর করতে হবে। সাইট স্পিড মানে হচ্ছে যে আমি একটা পেজ যখন ক্লিক করব, সেই পেজটা যাতে দ্রুত লোড হয়, লেট হয় না। যত বেশি লেট হবে তত বেশি কিন্তু আমি আপনার ওয়েবসাইট থেকে চলে যাব, আপনার পেজে ল্যান্ড করব না। এরপরে সাইটম্যাপ.xml জিনিসটা কি? এই যে সিম্পল, যেখানে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে ওই পেজগুলো লিস্ট করা থাকে, আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে ওই পোস্টগুলো লিস্ট করা থাকে, ঠিক আছে? অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটা ম্যাপ, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ম্যাপ। অর্থাৎ যখনই কোনো গুগলের ক্রলার, যে কোনো ক্রলার আপনার ওয়েবসাইটে আসবে, তারা সর্বপ্রথম কি করবে? সাইট ম্যাপে যেয়ে দেখবে যে এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে? এই ওয়েবসাইটটা কোথায় কোন ইম্পর্টেন্ট পেজগুলো আছে, সাইট ম্যাপে অবশ্যই আপনি সবসময় আপনার ইম্পর্টেন্ট পেজগুলোকে রাখবেন। এই যে দেখতেছেন, এই যে এটাই হচ্ছে সাইট ম্যাপ। ভয় নেই, আপনার এরকম কোড করে লেখার কোনো প্রয়োজন নেই। এটা বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইট হলে বিভিন্ন প্লাগইন আপনাকে লিখে দিবে, আর অন্যান্য যে প্ল্যাটফর্ম সিএমএস গুলো আছে সেখানেও এটা বিল্ট ইনে থাকে। সো আপনার কোনো টেনশন নাই, ঠিক আছে? সো এটাকে বলা হয় সাইট ম্যাপ। এই ওয়েবসাইটে যা ইম্পর্টেন্ট পেজ আছে সেগুলোকেই বলা হয় সাইট ম্যাপ। একটা সাইট ম্যাপে সর্বোচ্চ আপনি 50,000 ইউআরএল রাখতে পারবেন, আর 50 এমবি একটা সাইট ম্যাপের ওয়েট হইতে পারবে, ঠিক আছে? তো আশা করি সাইট ম্যাপ কি? একটা ম্যাপ যেটা আপনার ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজগুলোকে যেখানে আপনি লিস্ট করে রাখেন, যাতে গুগলের ক্রলার অথবা অন্যান্য ক্রলার ওটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারে। এরপরে যদি আমরা কথা বলি, LLM.text মানে হচ্ছে আপনার ওয়েবসাইট যাতে এআই রা বুঝতে পারে আপনার ওয়েবসাইট কি নিয়ে তৈরি, আপনার ওয়েবসাইটের মেইন উদ্দেশ্যটা কি, কাদেরকে আপনি রিচ আউট করতে যাচ্ছেন, আপনার ওয়েবসাইটের মাধ্যমে কি প্রবলেম সলভ করতেছেন, এগুলোই। সো যেমন আপনি সাইট ম্যাপে দিচ্ছেন আপনার এক্সটেনশনের পরে, ঠিক সেরকম LLM.txt যখন দিবেন, তখন কিন্তু এটা হচ্ছে এআই এর বটটা বুঝতে পারবে। এরপরে রোবটস.txt হতেছে সবার জন্য, অর্থাৎ এআই সার্চ ইঞ্জিন সব ক্রলারদের জন্য। অর্থাৎ ওদের ক্রলারে আপনি বলতেছেন যে আমার ওয়েবসাইটের এই ইম্পর্টেন্ট পেজগুলোকে তুমি রেস্ট্রিক্ট
অ্যাক্সেস করতে পারবা এবং এই পেজগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ আপনি অ্যালাউ ডিসঅ্যালাউ এটা আপনি কন্ট্রোল করতেছেন। robots.txt এর মাধ্যমে আপনি সাইট ওয়াইড কন্ট্রোল করতে পারবেন, কিন্তু সাইট ম্যাপের কিন্তু যদি আপনি পেজ লেভেলে কন্ট্রোল করতে চান, আপনাকে আরেকটা টার্ম ব্যবহার করতে হবে, সেটাকে মেটা রোবটস অথবা এক্স রোবটস। সো robots.txt ফাইলটা কেমন হবে চলুন সেটা একটু দেখে নিই। যেমন ধরেন আমি যদি এইখানেই যাই, ক্লিক করি, আচ্ছা আমি এখন এটারই robots.txt ফাইলটা দেখব। ঠিক আছে, দেখেন এখানে robots.txt ফাইল সিম্পল একটা robots.txt ফাইল, যে ইউজার এজেন্ট মানে অ্যাস্টারিক, এই চিহ্নটার নাম বলা হয় অ্যাস্টারিক। এটার মানে হচ্ছে যে এই যে রুলটা এখানে সেট করা হয়েছে এটা সব ক্রলার, পৃথিবীতে যত ক্রলার আছে সব ক্রলারদের জন্য এখানে রুলটা সেট করা হয়েছে। আর ডিসঅ্যালাউ মানে শুধুমাত্র অ্যাডমিন মানে এই ওয়েবসাইটটার লগইন যে পেজটা আছে সেটাকে শুধুমাত্র ডিসঅ্যালাউ করেছে, বাকি সব পেজ অ্যালাউ। আর এখানে দেখেন সাইট ম্যাপ সুন্দরভাবে তাদের সাইট ম্যাপটা এখানে অ্যাড করে দিয়েছে। সো এইগুলোই হচ্ছে আপনি robots.txt এর মাধ্যমে করতে পারেন। সংক্ষেপে বললে robots.txt আপনাকে সেই এজটা দেয় যে আপনার ওয়েবসাইটে কোন কোন ইম্পর্টেন্ট পেজ আছে সেগুলোকে গুগলকে অ্যাক্সেস দিতে, এবং আপনার ওয়েবসাইটে যে সেন্সিটিভ পেজগুলো আছে সেগুলো থেকে গুগলের অ্যাক্সেসটা ডিনাই করতে। এখন যদি আপনি দেখেন যে 404 ইরর্স মানে হইতেছে আমি একটা পেজ ক্লিক করলাম কিন্তু সেই পেজটা আসলে এক্সিস্ট করে না। ধরেন যে একটা পেজ আমি দিলাম, এই পেজটা দেখবেন যে এখানে এক্সিস্ট করে না, 404 ইরর আসবে। ঠিক আছে, দেখেন 404 ইরর পেজ, দ্যাট পেজ ক্যান বি ফাউন্ড। অর্থাৎ আমি যখনই এই পেজটা লিখে সার্চ করলাম আমার ব্রাউজার তখন এই ওয়েবসাইটে সার্ভারে রিকোয়েস্ট পাঠালো যে আমার ইউজার এই পেজটা দেখতে চাচ্ছে। ব্রাউজার তখন এই সার্ভার তাদের এই ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা সেখানে যে সিম্পল এই পেজটা পাইল না, এবং ব্রাউজার বললো আমি মানে আমার ওই সার্ভার বললো যে ব্রাউজারকে যে তারা এই পেজটা পাচ্ছে না, এবং ব্রাউজার আমাকে বলতেছে যে এই পেজটা আসলে পাওয়া যাচ্ছে না। সিম্পল কথা, 404 ইরর পেজ মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে পেজটা নেই, ইউজার এমন একটা পেজ লিখে সার্চ করতেছে যে পেজটা আসলে আপনার ওয়েবসাইটে এক্সিস্ট করে না। এখন 301 রিডাইরেকশন মানে কি, এটাকে বলা হয় পার্মানেন্ট রিডাইরেকশন, এবং 307 এটাকে বলা হয় টেম্পোরারি রিডাইরেকশন। পার্মানেন্ট রিডাইরেকশন আপনি কখন করবেন, যখন আপনার ওয়েবসাইটের কোন একটা পেজ আপনি ডিলিট করে দিচ্ছেন কিন্তু ওই পেজটা আগে অনেক ইম্পর্টেন্ট ছিল এবং ওই পেজে অনেক ট্রাফিক আসতো, ওই পেজে অনেক লিঙ্ক করা ছিল, তখন যাতে ওই লিঙ্ক কিউটা আপনি রাখতে পারেন, ওই ট্রাফিকগুলো আপনি ধরে রাখতে পারেন, তখন আপনি কি করবেন, ওই পেজের সাথে একটা রিলেভেন্ট পেজের সাথে একটা রিডাইরেক্ট করে দেবেন, এটাকে বলা হয় পার্মানেন্ট। আর টেম্পোরারি কখন করবেন, তখন ধরেন যে একটা পেজ আপনি মেইনটেনেন্সে করতেছেন পেজটা, কিন্তু এই পেজটা আপনি আবার লাইভ করবেন, সো এই ক্ষেত্রে আপনি 307 রিডাইরেকশন টেম্পোরারি রিডাইরেকশন করতে পারেন। ঠিক আছে, সো রিডাইরেকশন টুল যে কোনো টুলে গেলে রিডাইরেকশন আপনার কিভাবে করতে হয় সেটা ওইখানে বলে দিবে। জাস্ট সোর্স ইউআরএল যেটা করতে যাচ্ছেন, ডেস্টিনেশন ইউআরএল, এই দুটো জানলেই হয়ে যাবে। এসএসএল সার্টিফিকেট মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার, মানে আপনার ওয়েবসাইটটা কি সিকিউর কিনা, আপনার ওয়েবসাইটটা আপনার অডিয়েন্সের জন্য, আপনার কাস্টমারের জন্য হার্মফুল কিনা, সিকিউর, এটা জানতে হবে। সো এটা মানে হচ্ছে এই যে দেখছেন এইখানে এরকম একটা প্যাডলক হবে, এটাকে বলে প্যাডলক, অর্থাৎ কানেকশন ইজ সিকিউর। যখন আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকবে না, অর্থাৎ এই এসএসএল সার্টিফিকেটটা থাকবে না, এইচটিটিপিএসটা থাকবে না, তখন এখানে গুগল কিন্তু বাজেভাবে একটা মানে অ্যালার্ম শো করবে, যাতে আপনার এই ওয়েবসাইটে আপনার ইউজারদের একটা ভয় দিবে, না ঢোকে। সো এই ছিল মেজর টেকনিক্যাল এসইও। এরপরে যদি আমরা যাই যে অফ পেজ এসইও মানে তো ডেফিনেশনটা অলরেডি আমি বলে ফেলছি যে আপনার ওয়েবসাইটের বাইরে আপনি যা অ্যাক্টিভিটিস করবেন সেটাই অফ পেজ এসইওর মধ্যে পড়বে। আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে সোশ্যাল মিডিয়া প্রমোট করেন সেটা আপনার অফ পেজ এসইও, ইউটিউবে প্রমোট করলে সেটা আপনার অফ পেজ এসইও, অন্যান্য ওয়েবসাইটে প্রমোট করলে সেটা আপনার অফ পেজ এসইও। ব্যাকলিংক কি, যখন অন্য একটা ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে কোনো একটা পেজকে মেনশন করবে, ওইখান থেকে লিঙ্ক দিবে এবং ওই লিঙ্কে কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতে পারবে, যেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্কের কিছু টেকনিক আছে, যেমন ধরেন গেস্ট পোস্ট, রিসোর্স পেজ, ডিজিটাল পিআর, সাইটেশন। এই চারটাই বর্তমানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ওয়েব 2.0, ডাইরেক্টরি সাবমিশন, এগুলো আসলে আর কোনো বেনিফিট দেয় না। ঠিক আছে, সো এই গেস্ট পোস্ট মানে হচ্ছে যে ঠিক আপনার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট আপনি অন্য কোনো ওয়েবসাইটে যে পাবলিশ করবেন, যেটাকে আমরা বলি গেস্ট পোস্ট, আবার ওইটাকে আবার ব্যাকলিঙ্কও বলা হয়। সো গেস্ট পোস্ট বলে হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করবেন এবং সেই ওয়েবসাইটে কি করবেন, আপনি আপনার ওই কন্টেন্টটা পাবলিশ করবেন এবং ওই কন্টেন্টটা থেকে আপনি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিবেন, এটাকে বলা হয় গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট পেইড হইতে পারে আপনার, আবার ফ্রি হইতে পারে, পেইডই বেশি। রিসোর্স পেজও সেম, আপনি আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড
কোনো ওয়েবসাইট খুঁজে বের করবেন যারা কি করে আপনার টাইপের ওয়েবসাইটগুলোকে অর্থাৎ এরকম ক্লিনিং সার্ভিসগুলোকে সুন্দরভাবে লিস্ট করে রাখে। যাদের ওয়েবসাইটে গেলে ইউজাররা নরমালি ক্লিনিং সার্ভিস রিলেটেড কোনো কিছু দেখতে পায়। একটা বড় একটা লিস্ট দেখতে পায়। সো এখানে যেয়ে আপনি আপনার ওয়েবসাইটটা যখন লিস্ট করাবেন তখন এটাকে রিসোর্স পেজ বলা হয়। ডিজিটাল পিয়ার মানে কি? ডিজিটাল পিয়ার মানে হইতেছে ডিজিটাল সংবাদপত্র। ঠিক আছে? যেমন আমাদের পেপার পড়ি না আমরা? ঠিক তেমন ডিজিটাল ওয়েতে যখন আপনার এটা করা হয় এটাকে বলে ডিজিটাল পেয়ার। ডিজিটাল পেয়ার কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। এক্ষেত্রে আপনার জার্নালিস্টের সাথে কথা বলতে হবে। তাদের সাথে যখন কথা বলবেন তখন তারা যদি আপনার ওয়েবসাইটের যে হিস্টোরিটা আছে এটাকে তাদের যদি পছন্দ হয় তারা কি করবে? তারা তাদের যে জার্নাল যে পেজটা আছে অথবা যে ওয়েবসাইটটা আছে বড়, বড় যেমন গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমস, ম্যাগাজিন এই টাইপের ওয়েবসাইটে এরা এটাকে পাবলিশ করবে। তখন আপনি লিঙ্ক পাবেন। এই লিঙ্কগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, অথরিটিভ। এরপরে সাইটেশন। সাইটেশন মানে বড়, বড় যেসব ডাইরেক্টরি পেজ যেমন ধরুন ইয়েলপ, ইয়েলো পেজেস, ট্রিপল বি এইসব পেজে আপনার ওয়েবসাইটটাকে লিস্ট করা। ঠিক আছে? এটাকে বলা হয় সাইটেশন। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আপনার এসইওর যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং যদি এই ভিডিওটা দেখেন আপনি এসইওর একদম বেসিক লেভেলটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি আমি বুঝাইতে পারছি। আর যদি আপনি ডিটেলস দেখতে চান আমার এই এসইও নিয়ে একটা ভিডিও একটা কোর্স অলরেডি ক্রিয়েট করা আছে ওইখানে দেখতে পারেন। এছাড়া আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি জানি এআই ইজ ইভলভিং, এআই খুব বেশি বাড়তেছে কিন্তু তারপরও গুগল এখনো এক্সিস্ট করতেছে। গুগলের ইনফ্রাস্ট্রাকচার এত স্ট্রং যে এসইও ডেড হচ্ছে না। যতদিন সার্চ ইঞ্জিন থাকবে ততদিনই আপনার এসইও করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে আপনি খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।